ভালোবাসি আমি রাঁচিকে। তোমার জন্য নিজের ভালোবাসা ভুলে যাব ভাবলে কি করে? রাজশ্রী নীলের শার্টের কলার ধরে বলল। আমাকে রাগিও না নীল। তুমি জানো না আমি তোমাকে পাওয়ার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি। পুরো পৃথিবী ধ্বংস করে দেব। আর আমি আমার ম্যাঙ্গো প্রিন্সেসকে নিজের করে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারি। ম্যাঙ্গো প্রিন্সেস এটা শুনতে একটু চমকে উঠল রাজশ্রী। পরক্ষণে এটা রাগের রূপ নিল। হুম, তুমি যা করতে চাচ্ছ আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। খুঁজে বের করবই আমি রাঁচিকে। নীল মুচকি হেসে বলল। ততদিনে তোমাকে পিপি ডাক শুনিয়ে ফেলবো। এবার রাজশ্রীর রাগ আউট অফ কন্ট্রোল হয়ে গেল। নীলের হাত জোরে চেপে ধরে বলল। তোমার শরীরে আমি ছাড়া আর কেউ টাচ করলে জ্যান্ত পুঁতে ফেলবো তাকে। তোমাকে টাচ করার অধিকার শুধু আমার, আর কারণ নেই। বুঝেছ? আর কারণ নেই। লাস্ট কথাটা বেশ চিৎকার করে বলল রাজশ্রী। নীল সেদিকে ধ্যান না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অফিস যাবে এখন। নীল বেরিয়ে যেতে ড্রেসিং টেবিলের উপর যা যা ছিল রাগের সব ফেলে দিল রাজশ্রী। কিভাবে এত বড় ভুল করলো? নীলের এই নীরবতার পেছনে লুকিয়ে থাকা কারণটা কেন বুঝতে পারল না? রাজশ্রীর সব রোমান্টিক অত্যাচারগুলো চুপচাপ সহ্য করতে দেখে রাজশ্রী ভেবেছিল রাজিকে ভুলে রাজশ্রীকে ভালোবাসতে শুরু করেছে নীল। কিন্তু আজ সকালে একটা ফোন কল সব ভাবনা উল্টে দিল। কিছুক্ষণ আগে রিমির কল এসেছিল, যা নয় তাই বলে অপমান করেছে রাজশ্রীকে। আর এটাও বলেছে রাজিকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। রাজের মিসিং হওয়ার জন্য রাজশ্রীকে দায়ী করেছে রিমি। রিমি একটার কথারও প্রতিবাদ করেনি রাজশ্রী। ফোন কেটে দেয়। রাজি মিসিং এটা শুনে বুঝতে পেরেছিল নীল রাজিকে কোথাও সরিয়ে ফেলেছে। কোনো এক সুযোগের অপেক্ষায় ছিল নীল, যাও পেয়েও গেছে। রাজশ্রী তপুকে ফোন দিল। তপুর সাথে কথা বলা শেষ করে বাসা থেকে বেরিয়ে গেল। রাজশ্রী অন্ধকার রুমটাকে ঢুকে লাইট জ্বালিয়ে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো আর শান্ত স্বরে বলল। রাঁচি কোথায়? সামনের লোকটি কাঁপা কাঁপা স্বরে বলল। বিশ্বাস করুন ম্যাম, আমি জানি না। স্যার আমাকে শুধু বলেছিলেন রাঁচি ম্যামকে বাসা থেকে উঠিয়ে এনে গাড়িতে রাখতে। তারপর সেই গাড়ি কোথায় গেল, কি ড্রাইভ করলো, কিছুই জানি না আমি। রাজশ্রী মনে মনে বলল। আমার একটাই ভুল ছিল, তোমাকে বিশ্বাস করে রাঁচির উপর যারা নজর রাখতো তাদের সরিয়ে। বাট এই ভুলটা আমি শুধরে নেব নীল। কিছু একটা ভেবে লোকটাকে আবার বলল। গাড়ির নাম্বার বল। অন্ধকার ছিল তাই খেয়াল করিনি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। রাজশ্রী আর কিছু না বলে রুমটা লক করে সেখান থেকে চলে আসলো। নীল নিশ্চিন্তে অফিস থেকে রাতে বাসা আসলো। বাসায় ঢুকতেই সৌরভ বলল। রাজশ্রী, নীল কোথায়? বাসায় নেই। না, নীল বলল সে সকালে বেরিয়েছিল আর আসেনি। ফোন দিয়ে দেখো কোথায়। আমায় জিজ্ঞেস করছো কেন? আমি ভাবলাম ও তোর সাথে আছে। আমি তো তোমার ফ্রেন্ডের সাথে ছিলাম, আমি জানি না ও কোথায়। নীল উপরে ওর রুমে চলে গেল। সৌরভ রাজশ্রীকে ফোন দিতে শুরু করলো, বাট কল ঢুকছেই না। তার কিছুক্ষণ পরেই রাজশ্রী বাসায় আসলো। বাসায় ঢুকতে সৌরভ বলল। সকাল থেকে কোথায় ছিলি? রাঁচিকে পাওয়া যাচ্ছে না তো জানো? সুমন্ত পুলিশের রিপোর্টও লিখিয়েছে। হঠাৎ করে কোথায় হারিয়ে গেল মেয়েটা? আমি রাঁচিকেই খুঁজছিলাম। মিসেস রয় তো আমাকে রাঁচির মিসিং হওয়ার জন্য দোষী বলছেন? মিথ্যে অপবাদ আমি মেনে নিতে পারি না বাবা। রাঁচিকে খুঁজে বের করেই ওনার কথার জবাব দেব। নীল উপরে দাঁড়িয়ে রাজশ্রীর কথা শুনছে। কখনো পাবে না রাঁচিকে। তুমি কি ভেবেছো এতদিন ধরে তুমি যা যা করে এসেছো তার কিছুই আমি জানতে পারবো না? আমাকে এখনো চিনতে পারোনি মিস রাজশ্রী। আমাকে নিয়েই তো তোমার সব পাগলামি। আমি না থাকলে তোমার সব পাগলামি বন্ধ হয়ে যাবে। বাট আমাকেও সব প্ল্যান করে করতে হবে। তোমার চোখে ফাঁকি দিয়ে রাঁচির সাথে যাওয়া এত ইজি হবে না আমি জানি, বাট ইম্পসিবল না। শুধু একটা সুযোগের অপেক্ষা। নীল চোখ বন্ধ করে আছে। আজ রাজশ্রী নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আজ নীল ওর হাতটা রাজশ্রীর পিঠের উপর রাখলো। কেন রাখলো ও জানে না। রাজশ্রীর দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় এত ইনোসেন্ট লাগছে, বাট জেগে থাকলে পুরো মার রণচণ্ডী। আই এম সরি রাজশ্রী। যাকে এতগুলো বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছি তাকে পেয়েও এভাবে হারাতে পারবো না। তারপর নীল একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার বলল। আমার এই হৃদয়ে শুধু আমার নীল পরি আছে। আমার ব্যঙ্গ প্রিন্সেস ছাড়া এই মনে কখনো কাউকে বসাতে পারবো না। অনেক চেষ্টা করেছি সেই ছোট্ট পরীকে ভুলে যাওয়ার, বাট তোমার সাথে থাকলে আরো বেশি করে মনে পড়ে ওর কথা। আমি ভাবে বেঁচে থাকতে পারবো না। আমার ওকে প্রয়োজন, খুব প্রয়োজন। নীল ঘুম থেকে উঠে দেখে রাজশ্রী মায়া ভরা চোখে নীলের দিকে তাকিয়ে আছে। নীল ওই চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে গেল। ওই চোখ এর আগেও অনেকবার দেখেছি বলে মনে হচ্ছে কেন ওর। রাজশ্রী কথা শুনে হুঁশ আসে নীলের। আই লাভ ইউ নীল। নীল চোখ সরিয়ে নিল। আই এম সরি। রাজশ্রী নীলের বুকে হাত রেখে বলল। তুমি আর আমি এক সুতোয় বেঁধে গেছি নীল। এই সুতোটা আমি
আর ঈশ্বর ছাড়া অন্য আর কেউ ছিঁড়তে পারবে না, ইভেন তুমিও না। তারপর ডেভিল হাসি দিয়ে বলল, আই প্রমিস ইউ নীল, তুমি শুধু আমারই থাকবে, তোমাকে আর কারোর হতে দেব না। এমন একটা দিন আসবে আমি তোমার সাথে থাকবো না, বাট আমাকে তখন পাগলের মতো খুঁজবে। আমি যতটা পাগল তোমার জন্য, তার থেকেও বেশি পাগল তুমি হবে। নীল রাজশ্রীর হাত সরিয়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি আমার প্রিন্সেসকে ছাড়া আর কাউকে কখনোই ভালোবাসবো না। যার থেকে 12 বছর দূরে থেকেও ভুলতে পারিনি, তাকে তোমার জন্য ভুলে যাব সেটা ভাবলে কি করে? আমি একবার রাঁচির সাথে যেতে পারলে আমাকে আর কখনোই খুঁজে পাবে না। রাঁচিকে নিয়ে অনেক দূর চলে যাব। তুমি পৌঁছানোর আগে আমি যাব রাঁচির কাছে। 2 দিন পর নীল ঘুম থেকে উঠে পাশে রাজশ্রীকে পায় না। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে এখানেও নেই। এত জলদি কোথায় যেতে পারে? নীল ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নীল ওর কেবিনে বসে কাজ করছিল, তখনই সুমন আসে ওর কাছে। সুমনকে দেখে নীল দাঁড়িয়ে বলল, আঙ্কেল আপনি? রাঁচি তোমার কাছে? নীল কিছু বলল না। আজ 3 দিন ধরে রাঁচিকে পাওয়া যাচ্ছে না। রিমি রাজশ্রীকে এর জন্য দায়ী করছে, বাট আমি জানি রাজশ্রী আর যাই করুক রাঁচিকে কিডন্যাপ করতে পারবে না। আমি জানি সব কিছু তুমিই করেছো। রাঁচিকে নিয়ে আপনি ভাববেন না আঙ্কেল, ও আমার কাছে সেফ আছে। নীল, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার 2 মেয়ের লাইফটা এইভাবে নষ্ট করে দিও না। রাশির হাজব্যান্ড এখন তুমি। রাঁচিকে বিয়ে করলে আমার ছোটো মেয়ের কী হবে? আর সবাই রাঁচির দিকে আঙ্গুল তুলে বলবে ছোটো বোনের বরকেও কেড়ে নিয়েছে। প্লিজ রাঁচির সাথে কিছু করো না, ওকে ছেড়ে দাও। আমার 2 মেয়ের লাইফটা নষ্ট হয়ে যাবে। আঙ্কেল আপনি কখনোই আমাকে ক্ষমা করবেন। আমি রাজশ্রীকে কখনোই আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমি রাঁচিকে 2 বছর ধরে না 15 বছর ধরে ভালোবেসে আসছি। কিভাবে অন্য মেয়ের জন্য নিজের ভালোবাসাকে কবর দিয়ে দেব? আমি এত মহান নই আঙ্কেল। আপনি আপনার মেয়ের কথা ভাবছেন, বাট আমার কথা তো কেউ ভাবছে না। যার থেকে 12 বছর আলাদা থেকে প্রতিনিয়ত ছটফট করেছি শুধু তার কাছে যাওয়ার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য। সেই তাকে কিভাবে আমি হারাতে দেই পারি? তাকে পেয়ে গিয়েও কিভাবে শেষ মোমেন্টে তাকে হারানোর কষ্টটা সহ্য করব আমি? সুমন নীলের কাছে এসে হাত ধরে বলল, আমি জানি না তুমি রাঁচিকে 15 বছর ধরে কিভাবে ভালোবাসো। আমি তোমাকে রাঁচিকে ভুলে যেতে বলবো না, শুধু বলবো সবাই ভালোবাসার মানুষকে নিজের করে পায় না। তোমার জন্য রাঁচি নয়, প্লিজ নীল একটু বোঝার চেষ্টা করো। রাজশ্রী কখনোই তোমাকে ডিভোর্স দেবে না, আর রাঁচি তোমার কাছে থাকলে ওকে সবাই তোমার রক্ষিতা বলবে। প্লিজ রাঁচির কথা ভেবে অন্তত ওকে ছেড়ে দাও। আমি রাঁচিকে দিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে বা রাঁচিকে কেউ কখনোই খুঁজে পাবে না। আপনি টেনশন ফ্রি থাকেন, আমি রাঁচিকে কখনো ছাড়তে পারবো না। রাজশ্রী কখনোই এটা হতে দেবে না। তোমার জন্য যে ভাঙা সম্পর্কটা আমি জোড়া লাগাতে চাই সেটা আরও ভেঙে যাবে। আর কখনো আমি আমার মেয়েকে কাছে পাবো না, যাকে 13 বছর আগে একটা ছোট্ট ভুলে হারিয়ে ফেলেছি। 2 বোন আরও দূরে চলে যাবে নীল। এসব কিছুই আমার জন্য হচ্ছে না, সব ফল্ট রাজশ্রীর। ও আমার আর রাঁচির মধ্যে এসে সব ধ্বংস করে দিয়েছে। ওই মেয়ের সাথে আমি কখনোই থাকতে পারবো না। আপনি জানেন না ও কত মেয়ের লাইফ নষ্ট করেছে শুধুমাত্র আমাকে টাচ করেছে বলে। ওই মেয়ে একটা সাইকো, ওকে ভালো ডক্টর দেখান। আঙ্কেল সব ঠিক হয়ে যাবে, আমাকে প্লিজ রাঁচিকে ছাড়তে বলবেন না। আমার মেয়েটা এরকম ছিল না, খুব দুষ্টু আর ওর মনটা খুব সফট ছিল। শুধু আমাদের জন্য ওর সেই ছোট্ট নরম মনটা পাথর হয়ে গেছে। নীল কিছু বলবে তখনই ওর ফোনটা বেজে ওঠে। নীল ফোন দিয়ে একটু আলাদা গেল। রিসিভ করতে ওপাশে মানুষটার কথা শুনে রেগে সামনের থাই গ্লাসটা ঘুষে মেরে ভেঙে ফেলল নীল। সুমন উত্তেজিত হয়ে বলল, নীল কি হয়েছে? তারপর নীলের হাত ধরলেন উনি। রক্ত টপ টপ করে পড়ছে। প্রচুর ব্লিডিং হচ্ছে। আঙ্কেল আপনি বাসায় যান। কেন? নীল শর্ট করে সব বলেই অফিস থেকে বেরিয়ে গেল। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা হওয়ারই ছিল। রাত 11টায় বাসায় ফিরে রাজশ্রী রুমে গিয়ে দেখে নীল মাথা নিচু করে আছে, বিছানায় বসে আছে, হাতে রক্ত শুকিয়ে আছে। রাজশ্রী জানতো এমনটাই হবে। ও স্বাভাবিকভাবে নীলের পাশে গিয়ে বসলো, আর নীল সাথে সাথে রাজশ্রীর হাত ধরে বিছানায় ফেলে দিয়ে বিছানার সাথে হাতগুলো চেপে ধরে রেগে চিৎকার করে বলল, কেন করছো আমার সাথে এরকম? কেন আমার সাথে রাঁচিকে আলাদা করছো? তুমি তো আমাকে ভালোবাসো। আমার থেকে দূরে গেলে তো তোমার কষ্ট হয়, রাইট? তাহলে এটা বুঝতে পারছো না রাঁচির থেকে দূরে গেলে আমারও এরকম কষ্ট হবে? সহ্য করতে পারবো না আমি। আমার এতগুলো বছরের একটু একটু করে সাজানো স্বপ্নগুলোকে কেন ভেঙে দিচ্ছ? রাজশ্রী নীলের চোখের দিকে তাকিয়ে আছে। নীলের চোখে কি আছে সেটা বুঝতে পারছে না আজ রাজশ্রী। আমি সেলফিশ, নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবি না আমি।
আর তোমাকে যে কষ্টগুলো দিয়েছি সেই কষ্টগুলো আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দেব, বাট তোমাকে আমি বেঁচে থাকতে ছাড়তে পারবো না। নীল রাজশ্রীর হাত ছেড়ে দিয়ে বিছানায় বসে মাথা নিচু করে বসে বলল, ভালোবাসার জোর করে পাওয়া যায় না রাজশ্রী। তোমাকে বা রাঁচি কাউকেই ভালোবাসি না আমি। আমি ভালোবাসি রাঁচির সে পিচ্চি রূপটাকে, যাকে প্রথম দেখে আমার সময় থেমে গিয়েছিল। খুব ছোট ছিলাম, ভালোবাসা কি তা বোঝার মতো বয়স সেরকম ছিল না, কিন্তু ভালোবেসে ফেলেছিলাম। আমি রাঁচিকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো না, বাট ভালো থাকতে পারবো না। 13 বছর আগে শুধু রাঁচির প্রতি পাগলামি করার জন্য ইউএস পাঠিয়ে দিয়েছিলেন ড্যাড। 1.5 বছর আগে দেশে ফিরেছি। ইউএস গিয়েও একটা সেকেন্ড আমার পরিটাকে ভেবে কাটিয়েছি, আর এখানে এসেই আমার নীলপরীকে পাগলের মতো খুঁজে বের করেছি। তাকে পাওয়ার জন্য আমি সব করেছিলাম। আজ তোমার জন্য তাকে হারিয়ে ফেললাম। তুমি আমাকে 1 বছর ধরে ভালোবাসো, আর আমি 15 বছর ধরে। আমার কষ্টটা একটু তো ফিল করো। আমিও মানুষ, কোনো দেবদূত না। রাজশ্রী অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। আজ নীলের কথা শুনে কেন জানি একটু রাগ লাগছে না, বরং ভালো লাগছে। একটা ছেলে কাউকে এত ভালো কিভাবে বাসতে পারে? নীলের জায়গায় রাজশ্রী হলে পুরো পৃথিবী ধ্বংস করে হলেও ভালোবাসার মানুষটার কাছে চলে যেত, বাট নীল যেতে পারছে না। নীল উইকেটে সেটা একদমই না। তাহলে কেন পারছে না? অবশ্য চেষ্টা তো করেছিল, প্ল্যান ফ্লপ হয়ে গেছে। আর রাজশ্রী বেঁচে থাকতে কোনো প্ল্যান এক্সিকিউট হতেও দেবে না। রাজশ্রী দাঁড়িয়ে বলল, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নীল রাজশ্রীর দিকে তাকালো। রাজশ্রী মৃদু হেসে বলল, আই নো, এখনো কিছু খাওনি, যাও ডিনার করে এসো। নীল আবার মাথা নিচু করে ফেলল। রাগ আমার উপর? খাবারের উপর তো নয়, যাও খেয়ে এসো। নীল উঠে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাজশ্রী খাবার নিয়ে রুমে ঢুকলো। রাজশ্রী খাবারটা টেবিলে রেখে নীলকে একটানা শুয়া থেকে বসিয়ে দিল। হোয়াটস রং উইথ ইউ? তা বললে তো হবে না, খেতে হবে। আই ওয়ান্ট ইট। সব তো তোমার ইচ্ছেতেই হচ্ছে। খাবারও এখন তোমার ইচ্ছেতে খেতে হবে। আমার কোনো দামই নেই। রাজশ্রী খাবার নীলের মুখের সামনে তুলে বলল, তুমি রাগ করে খাবে না তা তো হবে না। রাগ আমার উপর, খাবারের উপর না। তাই বলছি চুপচাপ খেয়ে নাও, আমাকে জোর করতে বাধ্য করো না। নীল চুপচাপ রাগের দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়ে বসে আছে। রাজশ্রী এবার অন্য হাত দিয়ে নীলের মুখ জোর করে খুলে খাবার ঢুকিয়ে দিল। নীল খাবার ফেলতে যাবে, রাজশ্রী নীলের ঠোঁট কামড়ে ধরল। নীল রাজশ্রীকে সরাতে যাবে, রাজশ্রী জোরে নীলের শার্ট খামচে ধরে। নীল বাধ্য হয়ে খেয়ে নেয়। রাজশ্রী নীলকে ছেড়ে বলল, রিপিট করতে চাই না, গুড বয়ের মতো খেয়ে নাও। নীলের চোখ লাল হয়ে আছে রাগে। ইচ্ছা করেছে রাজশ্রীর গালে একটা চড় বসিয়ে দিতে। রোবট পেয়েছে, নিজের ইচ্ছের কোনো দাম নেই। নীল ঠাস করে রাজশ্রীর হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই খেতে শুরু করলো। একটু খেয়ে টেবিল রেখে দিল। হাত ধুয়ে এসে শুয়ে পড়লো। বাকি খাবারটুকু রাজশ্রী খেয়ে নিল। নিচে প্লেট রেখে এসে নীলের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রাজশ্রীকে পাশে পায় না নীল। টেবিলে একটা চিরকুট। ঝটপট রেডি হয়ে তোমার এক্স গার্লফ্রেন্ডের বাসায় চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। নীল ব্রেকফাস্ট করে অফিস চলে গেল। অফিসে বসে কাজ করছিল, তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে ড্যাড লেখা। নীল কল রিসিভ করতেই সৌরভ বলল, নীল রাঁচির বাসায়, জলদি চলে আয়। কি হয়েছে? তুই আয়, এলেই দেখতে পাবি আমি তোর মা ওখানেই আছি। নীল কল কেটে জলদি বেরিয়ে পড়ে। আধা ঘন্টার মধ্যে রাজের বাসায় পৌঁছেও যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখে রাজশ্রী পায়ের ওপর পা তুলে সোফায় বসে আছে, আর বাকি সবাই দাঁড়িয়ে। রাজি মাথা নিচু করে কাঁদছে, আর রাজির পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। দুজনের ড্রেস আপ দেখে নীলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রাঁচি? নীলের ডাক শুনে রাজি চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। নীলকে দেখে রাজি দুবার পিছিয়ে গেল। রাজশ্রী উঠে এসে হাসি মুখে বলল, এসে গেছো মিস্টার হাজব্যান্ড, সারপ্রাইজ কেমন লাগলো? রাঁচিকে আমার কাছ থেকে আলাদা করার জন্য এত নিচে নামতে পারলে? রাঁচি না তোমার বোন? রিমি রেগে চিৎকার করে বলল, নিজের বোন না, নিজের বোন হলে কখনোই এমন করতে পারতো না। সবাই অবাক হয়ে রিমির দিকে তাকালো। সুমন এসে রিমির হাত ধরল। আজ তুমি একদমই আমাকে কিছু বলতে আসবে না। আমার চোখের সামনে আমার মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে, আর আমি দাঁড়িয়ে দেখবো, ভাবলে কি করে? আর তোর সাহস কি করে হলো আমার মেয়ের লাইফ নিয়ে খেলার? আমাদের না জানিয়ে রাশির বিয়ে দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে বল? আমি নিজের ইচ্ছাতেই তুর্যকে বিয়ে করেছি মা। চুপ, তুই একদমই কোনো কথা বলবি না। তোরা বাপ মেয়ের তো এই মেয়ের কোনো দোষই চোখে পড়ে না। রাজশ্রী শুধু অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে আছে। এভাবে কেন কথা বলছে ওর মা? রিমি আবার চিৎকার করে বলল,
কেন বল, এভাবে আমার মেয়ের লাইফ নষ্ট করলি? তোকে মায়ের ভালোবাসা থাকার জায়গা নতুন করে জীবন দেওয়ার এই প্রতিদান দিলি তুই? সুমন ধমক দিয়ে বলল, রিমি তুমি আর একটা কথাও বলবে না। তুমি তোমার প্রমিস এভাবে ভাঙলে, আর মুখ থেকে একটা ওয়ার্ডও বের হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রিমি আর কিছু বলল না। সুমন রাজের কাছে গিয়ে বলল, সব খুলে বলো আমাদের। রাজকে কক্সবাজার নিয়ে চলে গিয়েছিল নীলের লোকেরা। নীলের সেই ড্রাইভারকে খুঁজে বের করে সব ইনফরমেশন কালেক্ট করে রাজশ্রী। আর এটাও জানতে পারে নীলদের কক্সবাজার একটা বাংলো বাড়ি আছে, সৌরভ বানিয়েছিল। নীলিমা আর নীল দুজনেই কক্সবাজার আসতে খুব পছন্দ করত। আর সৌরভ সেখানে একটা বাড়ি কিনে নেয়। রাজশ্রী নীলের ড্রাইভারকে ওর আন্ডারে রেখে কক্সবাজার চলে যায়। আর সেই বাড়িতে গিয়ে দেখে টাইট সিকিউরিটি। রাজশ্রী একাই ওদের মেরে ভর্তা করে ভেতরে ঢুকে গিয়ে দেখে রাজি সেন্সলেস হয়ে একটা বিছানায় পড়ে আছে। রাজশ্রী রাজিকে নিজের সাথে নিয়ে আসে। আর এই ভাগে নীলের লোকেরা নীলকে ফোন দিয়ে জানিয়ে দেয় সব। বিকেলে সেন্স ফিরে রাজির। ওর সামনে রাজশ্রীকে দেখে কেঁদে দেয়। রাজশ্রী কিছু না বলে পানির বোতল আর টিস্যু নিল। রাজি কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস কর রাজশ্রী, আমি নীলকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাই না। নীল তোরই থাকবে। শুধু আমাকে ক্ষমা করে দে প্লিজ। ভুল করেছি আমি, না বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। যখন তুই এখান থেকে চলে যাস তারপরে তোর শূন্যতা খুব পোড়াতো। তুই আমাকে কত ভালোবাসতি, আর আমি তোকে সব সময় নেগলেক্ট করে গেছি, মেরেছি পর্যন্ত। বাট তুই অলওয়েজ আমাকে হেল্প করতি, ভালোবাসতি। তুই যাওয়ার পর ফিল করি আমি কতটা ভুল ছিলাম। প্লিজ মাফ করে দে। মাফ করব, বাট একটা শর্তে। কি? বিয়ে করতে হবে তোকে। কি? আমি নীলকে হারিয়ে ফেললে কি কি করব তার কোনো আইডিয়া কারো নেই। আমি আর আগের রাজশ্রী নেই। রাজা কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকে রইল রাজশ্রীর দিকে। তারপর বলল, অন্য কোনো কিছু শুনতে চাই না আমি। যা বলছি তার আনসার দিলেই হবে। বাট এটা জানা তোর জন্য খুব জরুরি। আমার জন্য তোকে আমার আর নীলের রাস্তা থেকে সরানোটা বেশি জরুরি। রাজি নিঃশব্দে কাঁদছে। রাজশ্রী কথাগুলো কাটার মতো বিচ্ছে। এবার বুঝতে পারছে কেন রাজশ্রী এত পাথর হয়ে গেল। ও রাজশ্রীর এই ছোট কথাগুলো সহ্য করতে পারছে না। আর ওরা তখন রাজশ্রীর ছোট্ট মনকে কত আঘাত করেছিল, কিভাবে সহ্য করেছে ও? রাজি চোখ বন্ধ করে বলল, আমি রাজি। তুর্য ভাইয়া তোকে পছন্দ করে, তাকে বিয়ে করবি তুই? রাজি অবাক হয়ে বলল, আমার ব্যাচমেট। তুই নীলের সাথে তখন রিলেশনে ছিলি, তাই সাহস করে বলতে পারিনি। আমি রাজি। রাজশ্রী মুচকি হেসে গাড়ি সোজা তুর্যের বাড়ির সামনে গিয়ে থামায়। তারপর রাজিকে নিয়ে বাসায় ঢুকে কলিং বেল বাজাতেই তুর্যের মা এসে দরজা খুলে দেন। রাজশ্রী মিষ্টি করে হেসে বলল, হ্যালো আন্টি, তুর্য ভাইয়া আছে? ওর রুমে। রুমটা কোন দিকে? তুর্যের মা রুম দেখিয়ে নেন। রাজশ্রী রাজাকে নিয়ে তুর্যের কাছে যায়। আমাকে বিয়ে করবে তুর্য? হঠাৎ এমন কথা শুনে চমকে দরজার দিকে তাকায় তুর্য। তুর্যের কিছু ফাইল দেখেছিল। রাজাকে দেখে অবাকে শেষ পর্যায়ে আছে। ও ভুল শুনেছে ভেবে বলল, আরে রাচি, তুমি এখানে? রাজি আবার বলল, আমাকে বিয়ে করবে? তুর্য অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেছে। রাজশ্রী ভেতরে ঢুকে বলল, কি জিজু, বিয়ে করবেন? তুর্য এবার রাজশ্রীর দিকে হা করে তাকালো। রাজি তুর্যের কাছে এসে বলল, কি হলো, কিছু বলছো না কেন? হ্যাঁ বা না কিছু তো বলো। নীল, তোমাকে সব পরে বলবো, শুধু এটুকু এখন বলো, আমাকে বিয়ে করবে কি না? তুর্য রাজশ্রীর দিকে তাকালো। রাজশ্রী ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল। তুর্য কি করবে বুঝতে পারছে না। হঠাৎ এমন করছে কেন রাজি? রাজিকে সেই কলেজ লাইফ থেকে পছন্দ করতো তুর্য, বাট কখনো বলতে পারেনি। যদি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর একদিন জানতে পারে নীলের কথা। সেদিন খুব কষ্ট পেয়েছিল তুর্য, বাট এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিল। ভালোবাসার মানুষ তো হ্যাপি, তাহলেই হলো। আমি না হয় দূর থেকে ভালোবেসে গেলাম। অপ্রত্যাশিত কিছু পেলে কি রিয়েক্ট করা উচিত জানে না তুর্য, তাই হা করে তাকিয়ে আছে। এর মধ্যে তুর্যের মা রুমে ঢুকলেন। রাজশ্রী তুর্যের মাকে সব বলল, বাট সব মিথ্যে। রাঁচি আর তুর্য দুজন দুজনকে ভালোবাসে, কখনো একে অপরকে বলেনি ওরা। আর এখন রাঁচির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তাই রাঁচি নিজেই তুর্যের কাছে এসেছে। বিয়ে করতে চায় তুর্যকে, হারাতে চায় না। রাঁচির মা বাবা তুর্যকে মানবে না বলে রাঁচি সব ছেড়ে তুর্যের কাছে চলে এসেছে। বা তুর্যের কিছুই বলছে না। তুর্য কিছু না বলে মাথা নিচু করে ফেলে। তুর্য, তুই রুচিকে ভালোবাসিস?
এবারও তুর্য কিছু বলল না। সত্যি করে বল, হ্যাঁ মা। মেয়েটা সব ছেলে তোর কাছে এসেছে, তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলবো? কি বলবি মানে? বিয়ে করতে চাস না তুই রুচিকে? এবারও তুর্য কিছু বলল না। ওকে, বিয়ে করতে হবে না আমাকে, চল রাজশ্রী। রাজি চলে আসবে তখনই তুর্য বলল। বিয়ে করব। রাজশ্রীর মুখে হাসি ফুটে উঠল আর রাঁচির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তুর্যের মাও খুশি হলেন। এরকম লক্ষ্যে একটা মেয়ে তুর্যের বউ হবে, এরকম মেয়েকেই তো উনি তুর্যের জন্য খুঁজছিলেন। তারপর তুর্যের মায়ের প্রেজেন্সে রাজশ্রী তুর্যর আর রাঁচির বিয়েটা দিয়ে দেয়। রাজশ্রী দোষটাও নিজের উপর নিয়ে নেয় রাঁচি আর চায় না ওর জন্য রাজশ্রী আরও কাছে কাছে খারাপ হোক। এদিকে রাজশ্রী এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছে আর রিমির বলা কথাগুলো ভাবছে। রাঁচি কি বলল আর কিছুই কানে ঢুকে নেই রাজশ্রী যা ভাবছে তাই কি তাহলে সত্যি? রাজশ্রী সুমন আর রিমির মেয়ে নয়, তাহলে ওর বাবা মা কে? কার মেয়েও? এই জন্য কখনো রিমি রাজশ্রীকে ভালোবাসেনি। রাজশ্রী ওর বাসায় এসে দরজা বন্ধ করে রুমে বসে আছে। রাজশ্রীকে ডাকার সাহস কেউ পাচ্ছে না, কারণ রাজশ্রী যখন শান্ত থাকে পরে আরও ভয়ঙ্কর কিছুই করে, এটা সবাই জানে। নীল ওর বাসায় এসে রাজশ্রীকে রুমে না পেয়ে একটু অবাক হলো। ও তো ভেবেছিল রাজশ্রী এখানে এসেছে। হঠাৎ কথা বলার মাঝখানে রাজশ্রী ওর বাসা থেকে বেরিয়ে এসেছিল। সৌরভ নীলকে বলল, রাজশ্রী, কোথায় নীল? জানি না। দেখো কোথায় গেল মেয়েটা। নীলিমাও মন খারাপ করে বলল, সৌরভ, রিমির কথার কি অর্থ ছিল? রাজশ্রী সত্যি ওদের নিজের মেয়ে না? সৌরভের কথা শুনে নীলের বুক ধক করে উঠল। রাজশ্রী নিজের ক্ষতি করবে? না, এটা কিছুই হতে পারে না। নীল কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল। হঠাৎ সে পরিচিত কণ্ঠটা শুনে রাজশ্রী চমকে গেল। জলদি দরজা খুলে বাইরে বের হলো। ওপর থেকে নিচে থাকাতেই আর নিজেকে আটকে রাখতে পারল না। দৌড়ে নিচে গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরল। প্রিন্সেস, কি হয়েছে? রাজশ্রী সমুদ্রকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, আমার বাবা মাকে খুঁজে দিবি সমুদ্র? মানে এসব কি বলছিস তুই? আর এখানে এসে এসব কি শুনছিস রে? সমুদ্র নিজের দিকে রাজশ্রীকে ছাড়িয়ে বলল, তুই এসব কি করেছিস? এখানে এসে একটা ছেলেকে জোর করে বিয়ে করে ফেললি, এতগুলো মেয়ের লাইফ নষ্ট করে ফেললি। রাজশ্রী কিছু না বলে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছে। জানিস কত আশা নিয়ে এখানে এসেছিলাম? সিবিন ভাইয়া পাঠিয়েছে তোর জন্য, আমাদের কত টেনশন হচ্ছিল। এতদিন ধরে তুই আমাদের ছাড়া আছিস, তুই তো ভালোই আছিস, বাট আমরা ভালো ছিলাম না, তাই তোর জন্য আমি এখানে চলে আসছি। আর এসে তোর কাউকে ভালো লেগেছে সেটা আমাদের বলতে পারতি, তা না করে তুই। সমুদ্র রাজশ্রীর দিকে তাকিয়ে দেখে চোখ পুরো লাল হয়ে গেছে। যে কোনো সময় চোখ দিয়ে রক্ত বের হতে পারে। এটা রাগের না, কষ্টের, সেটা সমুদ্র খুব ভালো করে বুঝতে পারছে। সমুদ্র সাথে সাথে রাজশ্রীকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোর? আমাকে বল প্লিজ, খুব কষ্ট হচ্ছে। কে কষ্ট দিয়েছে তোকে? তুই তো এত উইক না, এত জলদি ভেঙে পড়া মেয়ে না তাহলে। মিস্টার অ্যান্ড মিসেস রয় আমার বাবা মা নয় সমুদ্র। হোয়াট? সকালের সব কথা বলল সমুদ্রকে। সব কথা শুনে সোফায় বসে পড়ল সমুদ্র। রাজশ্রীও পাশে বসে সমুদ্রকে জড়িয়ে ধরে বলল, এজন্য মিসেস রয় কখনোই আমাকে সহ্য করতে পারতেন না, তাই এত অবহেলা। জানিস, এখন আর আগের মতো এত কষ্ট হয় না, কারণ এখন বুঝতে পারছি উনি নিজের মা নয়, তাই আমাকে এত কষ্ট দিয়েছেন। নিজের মা হলে কখনোই পারতেন না, তাই না? আজ যদি আমি এখানে না আসতাম, তোর কষ্ট ভাগ করা কার সাথে করতে? এখানে কেউ তোর আপন নয়। কেন পড়ে আছিস এখানে? আমি, শিবন ভাইয়া, বৌমণি, আঙ্কেল, আন্টি সবাই তোকে কত ভালোবাসি জানিস। ফিরে চল, আবার আগের মতো মাথা উঁচু করে বাঁচবি। তোকে কষ্ট দেওয়ার মতো কেউ নেই ওখানে। আমি নীলকে ছাড়া থাকতে পারবো না সমুদ্র। এসব আমাকে বলিসনি কেন? ভয় ছিল যদি তোরা আমাকে নীলের থেকে দূরে নিয়ে চলে যাস। তোর মনে হয় তোকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আমরা করব? আমি এখনই সব শিবন ভাইয়াকে জানাচ্ছি। না, তুই ভাইয়াকে কিছু বলবি না, আমার দিব্যি। ভাইয়া জানলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তোর কি মনে হয় ভাইয়া জানতে পারবে না? ভাইয়া তো বলেছিল একটা মিশনে যাবে। আন্ডার কভার অফিসার হয়ে সিক্রেট মিশন। ভাইয়া মিশন থেকে ফিরে আসলে আমি নিজেই সব ভাইয়াকে বলবো। তুই প্লিজ কাউকে কিছু বলিস না।
এবার নীলের সব কথা বলতো আমাকে। রাজশ্রী সব খুলে বলল। এটা শুনে সমুদ্র রাজশ্রীর কাছে থেকে ছাড়িয়ে ওর মাথা তুলে বলল, শ্রী, তুই রাজির ফিয়ান্সকে বিয়ে করেছিস? আমি কি বলবো তোকে, জাস্ট বুঝতে পারছি না। রক্তের সম্পর্কটাই কি সব সমুদ্র? আমি তো এরকম ছিলাম না, আমাকে হতে বাধ্য করেছে ওরা। ভালোবাসা জোর করে পাওয়া জিনিস না শ্রী, সবার লাইফে একবার করে হলেও ভালোবাসা আসে। কেউ কেউ তা আঁকড়ে রাখতে পারে, আর কেউ কেউ তা হারিয়ে ফেলে। আর প্রথম ভালোবাসা, প্রথম প্রেম কেউ কখনো ভুলতে পারে না। তুই নীলের মন থেকে রাজি নাম মুছে কিভাবে নিজের নাম লিখবি বলতো? কখনো কি মুছতে পারবি? আমি হারতে শিখিনি। তোর জেদ রাগ এগুলোকে কন্ট্রোল আনতে বলেছিলাম তোকে। রাজশ্রী মুখ ডেকে মাথা নিচু করে বলল, ভাইয়া তোকে ফিজিক্যালি স্ট্রোক বানিয়েছে, আর আমি মেন্টালি। 10 বছর লেগেছে তোকে রেডি করতে, আর তুই 10 মিনিটে সব শেষ করে উইক হয়ে যাচ্ছিস। আমি বাবা মাকে খুব ভালোবাসি সমুদ্র, ওরা আমার রিয়েল বাবা মা না মানতে পারছি না। আমি তোর বাবা। রাজশ্রী মাথা তুলে সামনে তাকালো। সুমন দাঁড়িয়ে আছে। সুমন রাজশ্রীর সামনে এসে বলল, রিমি, তোকে নিজের মেয়ে না ভাবলেও আমি সবসময় তোকে আমার মেয়ে ভেবে এসেছি, আর সারা জীবন ভাববো। জাস্ট একটা থাপ্পড়ের জন্য এতগুলো বছর ধরে আমার থেকে দূরে থাকলি। ও, তাহলে আপনি সেই বাবা যে একটা 9 বছরের বাচ্চাকে এভাবে টর্চার করেছিলেন? সুমন কিছু না বলে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে, আর রাজশ্রী মাথা নিচু করে আছে। আচ্ছা আঙ্কেল, আপনাদের একটুও খারাপ লাগেনি একটা অবুঝ বাচ্চার উপর এরকম অমানবিক অত্যাচার করতে? নিজের মেয়ের সাথে কেউ এমন বিহেভ করে? উফ, সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম রাজশ্রী তো আপনাদের নিজের মেয়ে না, তাই রাজির কথা শুনে ওকে এত কষ্ট দিলেন। সুমন অবাক হয়ে এবার সমুদ্রের দিকে তাকালো। লাস্ট কথার মানেটা উনি বুঝতে পারেনি। রাজশ্রী দাঁড়িয়ে বলল, সমুদ্র, ওনার সাথে এত কথা বলছিস কেন? একটু চুপ থাক। অ্যান্ড মিস্টার রয়, আপনি বলুন কি জন্য এখানে এসেছেন। আমাকে মাফ করা যায় না মা। আমি তো কখনো তোকে রাশির থেকে আলাদা চোখে দেখিনি। রাশির থেকেও তোকে বেশি ভালোবাসতাম, আর এখনও বাসি। আর সেটাই ওরা টলারেট করতে পারতো না। অ্যানিওয়ে, আমি 13 বছর আপনাদের কাছে ছিলাম না, কোথাও খোঁজ নিয়ে তো দেখেননি আমি বেঁচে আছি না মারা গেছি। তখন মাথায় আসেনি আপনার আরেকটা মেয়ে আছে। মিসেস রয় না হয় আমাকে মেয়ে ভেবে কখনো ভালোবাসেননি, বাট আপনি? এমন কোনো দিন নেই তোর খোঁজ নেয়নি। শিবিন, উর্মিদি, শিবিনের মা, জিজু সবার কাছে ফোন দিয়ে তোর খোঁজ নিত। তোর সাথে কথা বলতে চাইলে কেউ তোর সাথে কথা বলতে দিত না। ওহ, ভালো। আমি আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইনি, আর এখানে এসেও তো রাখেনি। এতদিন তো বাবা মা থেকেও অনাথ ছিলাম, আর এখন তো জেনেছি আপনারা আমার বাবা মা নন। আপনাকে একটা রিকোয়েস্ট করব। সুমন অসহায়ভাবে রাজশ্রীর দিকে তাকালো। আমার রিয়েল বাবা মাকে প্লিজ বলবেন, তারা সত্যি কি নেই? সুমন কিছু না বলে ছলছল চোখে রাজশ্রীর দিকে তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আর রাজশ্রী সোফায় বসে পড়ল। সমুদ্র পাশে বসলো। অনেকক্ষণ পর কারোর প্রেজেন্স টের পেয়ে রাজশ্রী মাথা তুলে তাকিয়ে দেখে সামনে সৌরভ দাঁড়িয়ে আছে। রাজশ্রী দাঁড়িয়ে বলল, বাবা তুমি? এবার সমুদ্র মাথা তুলল। তুই বাসায় যাসনি কেন? এমনি। শ্রী, উনি কে? নীলের বাবা, আর আমারও। ওকে। আমার বেস্ট ফ্রেন্ড সমুদ্র, আজই ইন্ডিয়া থেকে এসেছে। ও আচ্ছা, তো নীল ওর কথাই বলছিল? মানে? নীল তোর খুঁজে হয়তো এখানে এসেছিল, তারপর বাসায় গিয়ে তোর কথা জিজ্ঞেস করতেই বলল তোমাদের ওর কথা ভাবতে হবে না, ভাবার জন্য অনেকেই আছে, ও একা নয়। তারপরেই বাড়ির অ্যাড্রেস দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেললো। আমি তো নীলকে দেখিনি। সামনে আসেনি হয়তো। আচ্ছা এখন তুই বাসায় চল, নীলু তোর জন্য টেনশনে আছে, আর তুমিও চলো। না আঙ্কেল, আমি পরে আপনার বাসায় যাব, এখন আমাকে অন্য জায়গায় যেতে হবে। আর প্লিজ আঙ্কেল, রাজশ্রীকে একটু দেখে রাখবেন। আমাদের খুব আদরেরও, কখনো কষ্ট পেতে দিইনি, আর ওর কষ্ট আমরা কেউ একদম সহ্য করতে পারি না। আমি আমার মেয়েকে কখনোই কষ্ট পেতে দেব না। থ্যাঙ্কস আঙ্কেল। সমুদ্র রাজশ্রীকে হালকা জড়িয়ে ধরে চলে যায়। রাজশ্রীও চলে যায় সৌরভের সাথে। রাজি জানালার পাশে বসে আছে, দৃষ্টি আকাশের দিকে, সূর্যের দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে। তুর্য রাজের কাছে গিয়ে দাঁড়ালো। রাজের কাঁধে হাত রাখতেই ঘুরে তুর্যকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দিল রাজি। রাঁচি, স্টপ ক্রাইং। কি হয়েছে বলো?
অনেক বড় ভুল করে ফেলেছি তুর্য, আমি অনেক বড়। আজ আমার জন্য আমাদের এত সুন্দর ফ্যামিলি ভেঙে গেল। কি করেছে তুমি? আর ওখানে ওইসব কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। আর আমাদের বিয়েটাও খুব অদ্ভুতভাবে হলো, তোমাকে জিজ্ঞাসা করার সুযোগও পাইনি। তুমি তো নীলকে ভালোবাসতে তাহলে? রাজশ্রী নীলকে ভালোবাসে তা আমি জানতাম না। 14 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের জন্য রাজশ্রীকে নিয়ে শিরিন ভাইয়া, পিপি আঙ্কেল ইন্ডিয়া চলে যায়। আর অ্যাক্সিডেন্টটার কারণ আমি ছিলাম। বাংলাদেশে রাজশ্রী কবে এসেছে সেটা আমি জানি না। আমার আর নীলের হলুদের দিন রাতে হঠাৎ রাজশ্রী আমাকে কিডন্যাপ করে ওর বাসায় নিয়ে যায়। আর বিয়ের দিন নীলকে কিডন্যাপ করে ওর বাসায় নিয়ে যায়। তারপর আমাকে মারার ভয় দেখিয়ে নীলকে বিয়ে করে ফেলে। আর এখন নীলকে হারানোর ভয়ে আমার বিয়ে দিয়েছে তোমার সাথে। নীল আমাকে পাওয়ার জন্য পাগলামি শুরু করে দিয়েছিল। তুর্য কিছু না বলে পাশে চেয়ারে বসে পড়ল। আই অ্যাম সরি তুর্য, তোমার লাইফটা নষ্ট হয়ে গেল আমার জন্য। তুর্য মুচকি হেসে বলল, তোমাকে সেই কলেজ লাইফ থেকেই আমি ভালোবাসতাম। কখনো বলার সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠেনি। যখন সময় হলো শুনলাম তোমার সাথে নীলের রিলেশন, তাই ওই রাস্তা থেকে সরে আসি আমি ভাবতেই পারিনি কখনো তুমি আমার লাইফে আসবে, আমি তোমাকে পাবো। আই নো রাচি, তুমি নীলকে ভুলে আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য ফোর্স করব না। তুমি আমার কাছে আছো, এটাই আমার জন্য অনেক। আমি নীলকে কখনোই ভালোবাসিনি তুর্য, নীল জাস্ট আমার মোহ ক্রাশ ছিল। তুর্য অবাক হয়ে রাজের দিকে তাকালো। আমি নীলকে প্রথম দেখে ক্রাশ খেয়েছিলাম। যখন নীল আমাকে প্রপোজ করে আমি না করতে পারিনি। নীলের ফ্যামিলিকে আগে থেকেই চিনতাম আমরা, তাই কোনো কিছু না ভেবেই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলি। আর রাঁচি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আর আমি একটা মিথ্যা দিয়ে আমাদের সম্পর্কটা শুরু করেছিলাম। মিথ্যা মানে? রাঁচি তুর্যের চোখের দিকে তাকিয়ে সব বলল। সব শুনে তুর্যের কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। কিছু না বলে এখান থেকে উঠে চলে যায়। আর রাঁচি কান্নায় ভেঙে পড়ে। তুর্যের হাত ধরে বাড়িতে এসেছে। তুর্য এখন ওর স্বামী। তুর্যের কাছ থেকে কখনোই কিছু লুকাতে চায়নি রাঁচি। ভাগ্য আজ এখানে এনে দাঁড় করেছে রাঁচিকে। ভাগ্যকে মেনে নেবেও। আমি জানি তুর্য আমাকে তুমি খুব খারাপ মেয়ে ভাবছো। আমি সত্যিই খুব খারাপ। এখনো সময় আছে। আমাকে নীল আর রাজশ্রীর সাথে কথা বলতে হবে, সব বলতে হবে। আমি আর কিছু খারাপ হতে দেব না। আমার জন্য আর কাউকে কষ্ট পেতে দেব না। রাজশ্রী বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে নীল। রাজশ্রী নক করলো। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে রাজশ্রী নীলকে ডাকতে শুরু করলো। তবুও নীল দরজা খুললো না। নীল, তুমি দরজা খুলবে না দরজা ভাঙবো আমি? ভেতর থেকে কোনো রেসপন্স এলো না। এই দরজা ভাঙার মতো ক্ষমতা আমার আছে। অন্য মেয়েদের মতো উইক আমি নই নীল। এখন দরজা না খুললে আমি দরজা... রাজশ্রী কথা শেষ করার আগে দরজা খুলে নীল রাজশ্রীর হাত টেনে দরজার সাথে চেপে ধরে বলল, কি প্রবলেম তোমার? একটু শান্তিতে থাকতেও দেবে না আমাকে? কি ভাবো নিজেকে? কি হয়েছে? রাজশ্রীর কথায় নীল আরো রেগে গেল। হাত আরো জোরে চেপে ধরে বলল, এত কিছু করে বলছো, কি করেছো? এখন অবুঝ সাজা হচ্ছে। রাজশ্রী ভেবেছিল নীল রাজের বিয়ের কথা বলছে। বাট রাজশ্রীকে অবাক করে দিয়ে নীল বলল, ওই ছেলেটাকে? কোন ছেলেটা? যাকে জড়িয়ে ধরেছিলে। রাজশ্রী ভুরু কোচকে নীলের দিকে তাকিয়ে বলল, তুমি সমুদ্রের কথা বলছো? আমি তো ভাবলাম রাঁচি আর তুর্য ভাইয়ের কথা বলছো। রাজশ্রীর কথা শুনে নীল সাথে সাথে রাজশ্রীকে ছাড়িয়ে দিল। এতক্ষণ তো রাঁচির কথা মাথায় ছিল না। এটা কি হলো? যাকে ভালোবাসি তার কথা না ভেবে এই মেন্টাল মেয়েটার কথা ভাবছি। নীলের নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছে। এবার নীল রেগে রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, রাঁচিকে আমাদের রাস্তা থেকে সরানোর জন্য রাঁচির বিয়ে দিয়েছো, রাইট? আমাকে পাওয়ার জন্য এসব করেছো। তোমার ইন্টেনশন কখনোই পূরণ হবে না। রাঁচিকে আমি পাইনি, তুমিও আমাকে পাবে না। এটা বলে নীল রুম থেকে বেরিয়ে গেল। রাজশ্রী তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি তো সোজাভাবে কখনোই কিছু পাইনি নীল। তোমাকেও পাবো না আমি জানি, বাট আমি হার মানবো না। তোমাকে তো পেয়ে গেছি। পুরোপুরি নিজের করার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। তোমার মধ্যে আমার সুখ দেখেছি, আর আমি আমার সুখ পাখিকে আমার থেকে কখনোই হারাতে দিব না। সমুদ্র রাজশ্রীকে মেসেজে পাঠিয়ে বলল ওর জন্য টেনশন না করতে। সমুদ্র ও ছোট মামার বাসায় উঠেছে। সমুদ্রের মায়েরা 2 ভাই আর উনি 1 বোন ছিলেন। সমুদ্রের ছোট মামা শুধু ব্যবসার জন্য বাংলাদেশে আছেন।
আর ওনার পুরো ফ্যামিলি ইন্ডিয়া সেটেল। সমুদ্রের মায়ের বিয়েও ইন্ডিয়াতে হয়েছে। নীল বাসা থেকে বেরিয়ে ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গেল। একমাত্র ওদের সাথে টাইম স্পেন্ড করলেই নীলের ডিপ্রেশন থেকে বের হতে পারবে। আর নীল একটা জিনিস ভেবে খুব অবাক হলো, রাজিকে তো পাগলের মতো ভালোবাসে, তাহলে রাজির বিয়ে হয়ে গেছে দেখে ওর যতটা রিয়েক্ট করা উচিত ততটা রিয়েক্ট কেন করতে পারছে না? কেন রেগে সব তছনছ করতে পারছে না? ওর তো উচিত সব ধ্বংস করে দেয়া। সাগর, বিমান, সূর্য ফাজলামি করছে, বাট পিয়াল শান্তভাবে বসে আছে। নীলকে কিছু নিয়ে টেন্সড দেখে পিয়াল বলল, নীল কিছু হয়েছে? রাঁচির বিয়ে হয়ে গেছে। হোয়াট? কার সাথে? ওদের সাথেই পড়াশোনা করেছে, নাম তুর্য। এবার তুই কি করবি? আই ডোন্ট নো। লোক নীল, যা হবার হয়ে গেছে। এখন তুই রাজশ্রীকে নিয়ে হ্যাপি থাক। মেয়েটা অনেক ছোট আর তোকে খুব ভালোবাসে। আমি মানছি তোকে জোর করে বিয়ে করাটা ওর উচিত হয়নি। ওর এই কাজটাকে আমিও সাপোর্ট করব না, বাট ওর ওগুলো করার পেছনে একটা জিনিসই ছিল, ও তোকে পিওর লাভ করে, পাগলের মতো ভালোবাসে। তুই ছাড়া অন্য কাউকে ও কেয়ারই করে না। মেয়েটার মাথায় প্রবলেম আছে। শ্যাট আপ নীল। তাহলে তো তোকেও বলতে হবে তোর মাথায় প্রবলেম আছে। কোনো সুস্থ ছেলে কি একটা পিচ্ছি মেয়েকে 15 বছর ধরে ভালোবাসতে পারে? মেয়েটার বয়স কত ছিল তখন? 7, 8। এগুলো বোঝার মতো বয়স ওর ছিল না। আমার ছিল। অফকোর্স ছিল, না হলে এইভাবে পাগলামি করতি না 2 বছর। তোর এই পাগলামির জন্য আঙ্কেল তোকে ইউএসএ পাঠিয়ে দিয়েছিলেন, ভুলে গেছিস? 1 বছর ছিল ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, হঠাৎ উধাও হয়ে গেল। টেনশন হবে না? আচ্ছা এসব বাদ দে, যা বলছিলাম। ওই মেন্টাল মেয়ের কথা একদম বলবি না তুই। একটা সত্য কথা বলবি? কি? তুই সত্যি কি রাঁচিকে ভালোবাসিস? তোকে আমরা খুব ভালো করে চেনে নীল, কতটা জেদি আর রাগী তুই। কোনো কিছু চাই মানে চাই, সেটা যে কোনো মূল্যে। বাট রাঁচিকে পাওয়ার বেশি চেষ্টাই করিসনি তুই। রাঁচির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এটা শুনে তোর ওই ছেলেটাকে মেরে হসপিটালে পাঠানোর কথা ছিল, বাট তুই এখানে এসে আমাদের সাথে আড্ডা দিচ্ছিলি। নীল কিছু না বলে চুপ থাকলো। নীল, আগের কথা ভুলে যা তো। এত সুন্দর কিউট মেয়ে রেখে অন্য কারোর কথা ভাবছিস কিভাবে তুই? আমি তোর জায়গায় হলে মেয়েটাকে একদম বুকের ভেতরে ঢুকিয়ে রাখতাম, কাউকে দেখতেই দিতাম না। তোর মতো লুচু না আমি। একটা সুন্দর মেয়ে দেখে আমি আমার ভালোবাসাকে ভুলে যাব? পিয়াল, আর সব মিথ্যে হলেও রাঁচির প্রতি আমার ভালোবাসা মিথ্যে না। 15 বছর আগে যে রাঁচিকে আমি চিনতাম জানতাম, তার প্রতি আমার ভালোবাসা মিথ্যে না। রাঁচির তো বিয়ে হয়ে গেছে, এখন আর সব বলে কি হবে? আমি আর এখানে থাকবো না, চলে যাব। মানে কোথায় যাবি? আবার ইবেস চলে যাব। রাঁচির জন্য গিয়েছিলাম, আবার রাঁচির জন্য ফিরেও এসেছিলাম, এখনো ওর জন্যই চলে যাব। আমি রাজশ্রীকে কখনোই অ্যাকসেপ্ট করব না। আর একবার মেয়েটার কথা ভেবে দেখিস, ওই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিস না নীল। মেয়েটার বয়সই বা কত, যা করছে জেদ থেকে করে ফেলছে। তোদের কাছে সব ভুলে একটু রিফ্রেশের জন্য এসেছিলাম, বাট তোরা ওই মেন্টাল মেয়ের কথা বলে আমার মাথা আরো খারাপ করে দিচ্ছিস। ধুর। নীল রেগে উঠে ছাদ থেকে নেমে গেল, তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ওরা সবাই একটা রেস্টুরেন্টের ছাদে বসে আড্ডা দিচ্ছিল। অনেক রাত করে বাসায় ফিরল নীল। এতক্ষণ কোথায় কী করছিল সেটা অবশ্য রাজশ্রী জানে, তাই নিশ্চিন্তে সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। নীল রুমে এসেই ওয়াশরুমে ঢুকে যায়, তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হতে রাজশ্রী বলল, টেবিলে খাবার রাখা আছে। খাবো না। তা বললে তো হবে না, খেতেই হবে। আমাকে কি তোমার রোবট বানাতে চাইছো? না, আমার বর বানাতে চাচ্ছি। এত কিছু না বলে চুপচাপ খেয়ে নাও, আর আমাকেও খাইয়ে দাও। তোমার জন্য এখনো কিছু খাইনি আমি। নীল দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে খাইয়ে দেবো আমি? ভাবলে কি করে? রাজশ্রী আদুরে গলায় বলল, নীল, আজ আমি জোর করার মুডে নেই, প্লিজ খাইয়ে দাও না। নীল অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। হঠাৎ কি হলো এই মেয়ের? শোনো নীল, ভালোভাবে বলছি, খাইয়ে দাও। আমি উঠলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নীল বিরক্তি নিয়ে রাজশ্রীর পাশে বসে খাবারের প্লেট তুলে রাজশ্রীকে খাইয়ে দিতে লাগলো, আর রাজশ্রী কাজ করছে। নীল কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে দেখে রাজশ্রী ওর বাবার পাস্টের ইনফরমেশন দেখছে। ওনার বিজনেসের যতটুকু গুগলে দেওয়া আছে সেটাও দেখছে। রাজশ্রী কী খুঁজছে সেটা বুঝতে পারছে না নীল। রাজশ্রীকে খাইয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষে রাজশ্রী বলল, থ্যাঙ্কস, এবার ঘুমিয়ে পড়ো। নীল অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। তুমি ঘুমাবে না? এটা জিজ্ঞেস করতে গিয়েও করতে পারলো না। রাজশ্রী নিজে বলল, আমি এখন ঘুমাবো না, কাজ আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। নীল আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাট ঘুম আসছে না। কেন আসছে না বুঝতে পারছে না, খালি খালি লাগছে।
এতদিন রাজশ্রীকে জড়িয়ে ধরে ওর চুলের স্মেল নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে নীলের। নীল রাজশ্রীর দিকে তাকালো। খুব মনোযোগ দিয়ে কাজ করছে। নীল শুধু এপাশ ওপাশ করছে, ঘুমের ঘও আসছে না। খুব রাগ হচ্ছে নীলের নিজের ওপর। এমন হচ্ছে কেন? নীল আর না পেরে বিছানা থেকে উঠে রাজশ্রীর সামনে গিয়ে দাঁড়ালো। রাজশ্রী চোখ তুলে নীলের দিকে তাকালো। কিছু বলবে? চলো। কোথায়? ঘুমাবে। মানে? যা কাজ করার কাল করবে, এখন এসে চুপচাপ ঘুমাবে। রাজশ্রী অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। এত কি আর? রাজশ্রী বিশ্বাস করতে পারছে না। এটা নীলেই তো, না স্বপ্ন দেখছে? রাজশ্রী নিজের হাতে একটা চিমটিও কাটলো। আহা, কি হলো? কিছু না, ইটস ট্রু। চলো, অনেক রাত হয়েছে। রাজশ্রী ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ালো, বিছানায় শুলো। আজ আর নীলের বুকে মাথা রাখলো না। ঘুমাতেই নীল রাজশ্রীকে টেনে জড়িয়ে ধরলো। এতে আরো অবাক হলো রাজশ্রী। অবাক হয়ে আবার নীলের দিকে তাকালো। এত অবাক হওয়ার কিছু নেই, তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিইনি। অভ্যাস হয়ে গেছে তোমার জড়িয়ে ধরা, তাই এটা ছাড়া ঘুম আসছে না। ঘুমানোর জন্য জাস্ট তোমাকে প্রয়োজন। তোমার জন্যই খারাপ অভ্যাসটা হয়েছে। রাজশ্রী মুচকি এসে নীলের বুকে মাথা রাখলো। এত কষ্টের মধ্যে নীলের এই সামান্য কথা রাজশ্রীর সব কষ্ট মুছে দিয়েছে। নীলের এই সামান্য ভালোবাসা মাখা হাতই রাজশ্রীর জন্য অনেক। রাজশ্রী চোখ বন্ধ করে আরো শক্ত করে নীলকে জড়িয়ে ধরলো। নীলও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো। নীল অফিসে বসে কাজ করছিল। কেউ দরজা নক করতে বলল, কামেন। তারপর চোখ তুলে সামনে তাকাতে দেখে রাঁচি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। নীল অপলকভাবে রাঁচির দিকে তাকিয়ে আছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নীল উঠে রাঁচির সামনে গিয়ে দাঁড়ালো। নীল রাঁচিকে হাত বাড়ে ছুতে দিয়েও ছুতে পারলো না। হাত সরিয়ে নিল। নীল, তোমার সাথে কিছু কথা ছিল। আগে বসো। রাঁচি চেয়ারে বসলো। নীল পানির গ্লাস এগিয়ে দিল। রাঁচি গ্লাসটা নিয়ে পুরো পানি খেয়ে ফেললো। কিছু খেয়ে আসোনি? রাঁচি কিচ্ছু বলল না। নীল ফোন করে খাবার অর্ডার করলো। আমি কিছু খাবো না, আমি যা বলতে এসেছি সেটা বলেই চলে যাব। সব শুনবো। খাওয়া শেষে তোমাকে অনেক দুর্বল লাগছে। তোমার হাজবেন্ড তোমাকে খাইয়ে পাঠায়নি? তোর যে জানি না, আমি খেয়ে আসিনি। ও, এসব বাদ দাও। আমি রাঁচি চোখ বন্ধ করে জোরে কয়েকটা শ্বাস নিল। গলা থেকে শব্দ বের হতেই চাইছে না। নীল চুপচাপ রাঁচির দিকে তাকিয়ে আছে। আমি তোমার রাঁচি আর কিছু বলার আগেই দরজায় কেউ নক করলো। কাম। রাঁচির জন্য খাবার নিয়ে এসেছে। টেবিলে খাবার রেখে লোকটি চলে গেল। ওকে, কথা পরে বলবে, আগে খেয়ে নাও। নীল, আমি কিছু খাবো না। তোমাকে সব না বলা পর্যন্ত আমার গলা দিয়ে নামবে না। তুমি অনেক উইক, আগে খেয়ে নাও, তারপর সব বলবে। কিন্তু নো মোর ওয়ার্ড। খাও। রাঁচি অল্প কিছু খেয়ে বলল, আর না, এবার বলি। বলো। আমি তোমার বাহ, এখনো নীলকে ছাড়িসনি। নীল আর রাঁচির সামনে তাকিয়ে দেখে রাজশ্রী দাঁড়িয়ে আছে। রাজশ্রী, আমি নীলের সাথে জাস্ট একটা কথা বলতে এসেছি। তা তো দেখতেই পারছি। কথা বলতে এসেছিস, একসাথে লাঞ্চ করতে এসেছিস। নীল তোকে খাইয়ে দিবে, তুই নীলকে খাইয়ে দিবি। এক্সিলেন্ট। নীল খাবার অর্ডার করেছে, আমি না। জাস্ট শাট আপ। তোকে বলেছিলাম নীলের সামনেও না আসতে, তুই আবার এসেছিস। রাজশ্রী প্লিজ, জাস্ট 5 মিনিট নীলের সাথে আমাকে কথা বলতে দে। ট্রাস্ট মি, আর কখনো নীলের সামনে আসবো না। ট্রাস্ট? তাও তোকে? আমাকে কথা দিয়েছিলি নীলের সাথে আর কখনো কথা বলার চেষ্টা করবি না, তাও তুই আবার এসেছিস। আবার বলছিস তোকে বিশ্বাস করতে? তোদের কাউকেই আর আমি বিশ্বাস করতে পারবো না, কখনো না। রাজশ্রী প্লিজ। বেরিয়ে যা এখান থেকে, আমাকে রাগাস না রাঁচি। রাঁচি অসহায়ভাবে নীলের দিকে তাকালো। নীল ফোন টিপছে। মনে হচ্ছে নীল ছাড়া এই রুমে আর কেউ নেই। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে নীল। রাঁচি আবার রাজশ্রীর দিকে তাকালো। রাজশ্রীর রাগে ফেস দেখে রাঁচি নীলের কেবিন থেকে বেরিয়ে গেল। রাজশ্রী নীলের সামনে গিয়ে দেখে নীলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নীল মুখ কুঁচকে রাজশ্রীর দিকে তাকালো। হোয়াট? তোমার সাহস কি করে হলো রাঁচির সাথে কথা বলার? ফোনটা দাও। আমি তোমাকে কিছু বলেছি? আমি আনসার দেওয়ার প্রয়োজন মনে করছি না। রাজশ্রী নীলের কলার ধরে বলল, প্রয়োজন মনে করছো না মানে? তোমাকে বলছি না রাঁচির থেকে দূরে থাকতে? তো আমি রাঁচির কাছে গিয়েছি নাকি? ও আসলেই বা তুমি কথা বলবে কেন? ওর আমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল। কোনো ইম্পর্টেন্ট কথা নেই, শুধু তোমার কাছে আসার বাহানা। আমি জানি না। আর কখনো কথা বলবে না। ও কথা বলতে চাইলেও বলবে না। ফোন দাও। রাজশ্রী নীলের ফোন নীলকে দিতেই রাজশ্রীর ফোন বেজে উঠল। সমুদ্র ফোন দিয়েছে।
রাজশ্রী ফোন রিসিভ না করে কেবিন থেকে বেরিয়ে চলে যায়। নীল স্ক্রিনে সমুদ্রের নাম দেখেছে। রাজশ্রী বেরিয়ে যেতেই নীলও অফিস থেকে বেরিয়ে গিয়ে দেখে রাজশ্রী বাইরে বের হতে সমুদ্রকে পাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো অফিসের সামনে। রাজশ্রী গিয়ে গাড়িতে বসলো। কাচের ওপাশ থেকে রাজশ্রীকে যেতে দেখলো নীল। বাইরে বের হতে গিয়েও হলো না। ওই মেয়ের কার সাথে গেল তা নিয়ে আমি কেন ভাবছি? এই মেন্টাল মেয়েটার কথা একদম ভাববো না আমি। কোথায় গেল তা দেখতে একদম যাব না। আই হেট হার, ঘৃণা করি ওকে। আমি কখনোই যাব না ওই মেয়ের পিছু। মনে মনে এসব বলতে বলতেই আবার অফিসে ঢুকে গেল নীল। বাট মাথা থেকে একদম রাজশ্রীর কথা বের করতে পারছে না। সমুদ্রের রাজশ্রীকে জড়িয়ে ধরা, এখন সমুদ্রের সাথে রাজশ্রী যাওয়া, সব যেন নীলের মাথায় ঘুরপাক খাচ্ছে। পাগল হয়ে যাব। এটা কি হচ্ছে? নীল এক গ্লাস পানি খেয়ে মাথায় পানি ঢেলে নিজেকে শান্ত করলো। গাড়িতে প্রিন্সেস, কি বলবি বল, এত মিষ্টি করে বলতে হবে না। ইটস নট রাইট। আমি কি কোনো কারণ ছাড়া তোকে প্রিন্সেস ডাকি না? ডাকিস, বাট এত মিষ্টি করে কখনো ডাকিস না কারণ ছাড়া। সমুদ্র আর কিছু না বলে মুখ গোমরা করে ড্রাইভ করতে শুরু করলো। রাজশ্রী সমুদ্রের দিকে তাকিয়ে বলল, বল কি বলবি? কিছু না। একদম রাগ তুলবি না আমার, বল বলছি। রাগ তো একদম নাকের ডোগায় এসে বসে থাকে, কিছু বলা যায় না, রাগ চলে আসে। ফালতু না বকে বল কি বলবি। তোকে এখন আমার সাথে হসপিটালে যেতে হবে। রাজশ্রী ভ্রু কুচকে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, কেন? একদম প্রশ্ন করবি না, বিশ্বাস করিস না আমাকে? নিজের থেকেও বেশি। তাহলে চুপচাপ চল, আর আমি যা যা বলবো তাই করবি। ওকে। সমুদ্র একজন সাইকিয়াট্রিস্ট। সমুদ্রের সাথে রাজশ্রীর পরিচয় হসপিটালে। রাজশ্রীর ট্রিটমেন্টের জন্য সমুদ্রের সাথে রাজশ্রীকে নিয়ে গিয়েছিল শিবিন। এর আগে অন্য একজন ডাক্তারের কাছে প্রায় 2 বছর ট্রিটমেন্ট হয় রাজশ্রীর। এতেও নর্মাল হতে পারেনি রাজশ্রী। সমুদ্রকে প্রথম দেখে রাজশ্রীর বেশ ভালো লাগে ওকে। সমুদ্র বেশ ফ্রেন্ডলি বিহেভ করতো রাজশ্রীর সাথে, খুব সুন্দর করে কথা বলতো। রাজশ্রীর ছোট ছোট বায়নাগুলো পূরণ করত। আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় ওরা। সমুদ্রের জন্যই রাজশ্রী নর্মাল লাইফ পায়। শিবিন সমুদ্রকে অনেক আগে থেকেই চিনত, কারণ সমুদ্রের বড় ভাই শিবিনের ফ্রেন্ড ছিল। তাই সমুদ্রের ওপর দায়িত্ব দিয়ে শিবিন নিশ্চিন্তেই ওর কাজ করত। শিবিন ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন অফিসার, আর রাজশ্রীকে ফিজিক্যালি স্ট্রং শিবিরই বানিয়েছে। এই দেশে এসে রাজশ্রীকে দেখে সমুদ্র বুঝতে পেরেছে রাজশ্রী আবার অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। নীলকে হারানোর ভয় ওর মধ্যে জেঁকে বসে আছে। ওর আবার ট্রিটমেন্ট প্রয়োজন। বাট এখন জোর করেও রাজশ্রীকে এই দেশ থেকে নিয়ে যেতে পারবে না সমুদ্র, এটা সে জানে। তাই ওর মামার সাথে কথা বলে ওখানে একটা হসপিটালে সমুদ্র যতদিন এখানে থাকবে ততদিন কাজের ব্যবস্থা করেছে। রাজশ্রীকে ঠিক করে নীলের সাথে কথা বলবে সমুদ্র। এখন একমাত্র নীলই পারবে আবার রাজশ্রীকে নর্মাল করতে। হসপিটাল থেকে বেরিয়েই রাজশ্রী বলল, তুই এখানে জব করবি? হুম। ইন্ডিয়া যাবি না? ভাইয়া না আসা পর্যন্ত যাব না। তুই ভাইয়া আর বাবাকে আমাকে এত ভালোবাসিস কেন বলতো? তোরা আমার এত কথা ভাবিস কেন? বাবা মানে? নীলের বাবা। জানিস, উনি আমাকে একদম নিজের মেয়ের মতো দেখেন। না খেলে জোর করে নিজের হাতে খাইয়েও দেন। সব সময় আমার কেয়ার করেন। এখানে এসে আমি পুরো একা হয়ে গিয়েছিলাম। নীল তো কখনো আমাকে ভালোবাসেনি, আর হয়তো কখনো বাসবেও না। বাট বাবা যেদিন ভালোবেসে জড়িয়ে ধরে আমাকে ওনার মেয়ে বলেছিলেন, সেদিন মনে হয়েছে তাদের মতো এখানেও আমাকে ভালোবাসার কেউ আছে। সমুদ্র রাজশ্রীর মাথায় হাত রেখে বলল, তোর মতো মিষ্টি মেয়েকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। তাহলে নীল কেন আমাকে ভালোবাসে না? বাসবে, নীলকে একটু সময় দে, এবার চল। সমুদ্র রাজশ্রীকে নিয়ে গাড়িতে বসলো আর নীলের বাসায় নিয়ে গেল। সন্ধ্যায় হয়ে গেছে। রাজশ্রী আর সমুদ্র একসাথে বাসায় ঢুকে ড্রয়িং রুমে নীলিমা সৌরভ বসে আছে। সৌরভ সমুদ্রকে দেখে বলল, তুমি? স্ত্রীকে পৌঁছে দিতে এলাম। ওকে সৌরভ। রাজশ্রীর বেস্ট ফ্রেন্ড ইন্ডিয়া থেকে এসেছে। ও, স্ত্রীকে একটু দেখে রাখবেন প্লিজ, আমি এখন আসছি। কোথায় যাচ্ছ? ডিনার না করে একদম যেতে পারবে না। এখন আমাকে যেতে হবে আঙ্কেল, আর স্ত্রী যখন এখানে আছে তাহলে আমি তো প্রায়ই আসবো, তখন না হয় খেয়ে যাব। এখন আমার হাতে একদম টাইম নেই।
আচ্ছা, আবার জলদি আসবে কিন্তু। ওকে। আর তুই একদম পাগলামি করবি না, ভালোভাবে থাকবি, বুঝেছিস? রাজশ্রী মাথা নাড়ল। এর মানে ভালোভাবে থাকবে না। মুখে বললে ঠিকই কথা রাখতো। যতদিন মাথা নাড়িয়েছিল একদিনও কথা রাখেনি। সমুদ্র বুঝেও কিছু বুঝলো না। মনে মনে নীলের ওপর সব ছেড়ে দিল। নীলকে না দেখলেও নীলের বাবা মাকে তো দেখেছে। ওর বিশ্বাস রাজশ্রী ভুল কোনো ছেলেকে চুজ করেনি। সমুদ্র চলে যেতেই সৌরভের সাথে কথা বলে রাজশ্রী রুমে গেল। গিয়ে দেখে নীল বিছানায় মাথা নিচু করে বসে আছে। রাজশ্রী ভেতরে ঢুকতে নীল উঠে বেলকনিতে চলে গেল। রাজশ্রী ভ্রু কুচকে নীলের যাওয়ার দিকে তাকালো। রাজশ্রী ফ্রেশ হয়ে নীলের কাছে গেল। নীল আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো নীলকে রাজশ্রীর কাছে একটু বেশি কিউট লাগছে। নীলের সামনে গিয়ে নীলকে জড়িয়ে ধরল রাজশ্রী। নীল কোনো রিয়াক্ট করলো না। নীলের হাত পেন্টের পকেটে। আমাকে কি একটুও ভালোবাসা যায় না নীল? নীল স্বাভাবিকভাবে বলল, কেন? ওই ছেলেটার ভালোবাসায় হয় না? হুম, তোমার ভালোবাসা লাগবে। নীল কিছু বলল না। আগের মতোই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জানো নীল, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন আমার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছিলাম। কখনো কোনো ছেলেকে আমার কাছে আসতে দেইনি। সহ্যই করতে পারতাম না আমি ছেলেদের, শুধু সমুদ্র আর শিবিন ভাইয়া ছাড়া। বাট তোমাকে দেখে আমার পৃথিবী থমকে গেছিল। তুমি একমাত্র ছেলে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, আর ফিউচারেও বাসবো। নীল কোনো রেসপন্সও করলো না। রাজশ্রী মাথা তুলে নীলের দিকে তাকালো। নীলের চোখ আকাশের দিকে। রাজশ্রী আবার ওর মাথাটা নীলের বুকে রাখলো। এটাই রাজশ্রীর জন্য সব থেকে শান্তির জায়গা। এক সপ্তাহ পর রাজশ্রী নীল দুজনই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নীল রেডি হয়ে নিচে চলে গেল। গিয়ে ডাইনিং টেবিলে বসলো। রাজশ্রী কোথায়? তোমার পেছনে। নীলিমা সৌরভ তাকিয়ে দেখে রাজশ্রী আসছে। কোথায় যাবি তুই? আঙ্কেলের অফিসে কাজ আছে, মাঝে মাঝে গিয়ে সব দেখে আসতে হয়। নীল, তুই ওকে পৌঁছে দিস। নীল কিছু বলার আগে রাজশ্রী বলল, না বাবা, সমুদ্র আসবে। সমুদ্রের কথা শুনে নীল রাজশ্রীর দিকে তাকালো। তারপর চেয়ার ছেড়ে উঠে হনহন করে চলে গেল। নীল, তুই তো কিছুই খেলি না। নীল আর পেছনে ঘুরে তাকালো না। রাজশ্রী খেয়ে বাইরে গিয়ে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে দেখলো রাজশ্রী। সমুদ্র রাজশ্রীকে অফিসে ড্রপ করে দিয়েও হসপিটাল গেল। নীল কিছু ফাইল দেখছিল। তখনই ল্যান্ডলাইনে ফোন এলো, নীলের সাথে কেউ দেখা করতে এসেছে। নীল লোকটাকে ভেতরে নিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর দরজা নক করলো। নীল লোকটাকে ভেতরে ঢুকতে বলল। লোকটা ভেতরে ঢোকার পর নীল মাথা তুলে তাকালো। সামনের লোকটাকে দেখে কিছুটা অবাক হলো নীল, কারণ সামনের মানুষটা সমুদ্র। নীল, ইয়েস। আমি সমুদ্র, রাজশ্রীর ফ্রেন্ড। নীল কিছু না বলে ওর হাতে ফাইলটা টেবিলে রাখলো। সমুদ্র এসে নীলের সামনে চেয়ারে বসলো। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। জি বলুন। একটা লাইভ স্টোরি শুনবে? মানে? পাস্ট, রাজশ্রীর পাস্ট শুনবে। নীল জিজ্ঞাসা দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকালো। এখন যে মেয়েটাকে দেখেছো, আগেও এরকম ছিল না। আমি রাজশ্রীকে চিনি 11 বছর ধরে। প্রথম স্ত্রীর সাথে আমার পরিচয় হয় ওর ট্রিটমেন্ট করানোর জন্য। মানে? আমি পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। আজ থেকে 11 বছর আগে শিবন ভাইয়া রাজশ্রীকে আমার কাছে ওর ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে এসেছিলেন। তখন মেন্টালি সিক ছিল শ্রী। কাউকে ও সহ্য করতে পারতো না। সব সময় অন্ধকারে থাকতো আর রাতে চিৎকার করে ঘুম থেকে উঠে যেত। একদমই কথা বলতো না। পাথরের মতো ছিল, জিন্দা লাশের মতো ছিল, বেঁচে থেকেও মৃত ছিল। নীল বিস্ময় নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে কথাগুলো বলা খুবই জরুরি, তাই বলতে বাধ্য হচ্ছি। ওর সাথে 13 বছর আগে কি হয়েছিল তা আমি জানি না। ভাইয়ার কাছে আমি অনেকবার জানতে চেয়েছি, বাট ভাইয়া আমাকে কখনো বলেনি। শুধু বলেছে ওর পাশটা খুব ভয়ঙ্কর। তা যে করেই হোক শ্রীর মাথা থেকে মুছতে হবে। আমার কাছে আসার আগে অন্য সাইকিয়াট্রিস্টের কাছে 2 বছর ওর ট্রিটমেন্ট হয়, বাট ওরা রাজশ্রীকে সুস্থ করতে পারেনি। ওদের কাউকে রাজশ্রী সহ্যই করতে পারতো না, আর ওরা রাজশ্রীর পাস্ট জেনেও ট্রিটমেন্ট করাবে না বলছে। আমার কাছে নিয়ে আসার পর ওর মতো আমি নিজেকে রেডি করি, ওর সাথে ওর মতো করেই বিহেভ করি, ওর ছোট্ট ছোট বায়নাগুলো পূরণ করি, ওর মাথা থেকে আগে 3 বছরে মুছে দিই আমি। শিবন ভাইয়া আমার বড় ভাইয়ের ফ্রেন্ড হওয়ার সুবাদে স্ত্রীর কেসটা সিরিয়াসলি হ্যান্ডেল করি।
অন্য পেশেন্টের থেকেও 4 গুণ বেশি সিরিয়াস ওই রাজস্বকে নিয়ে। আমার মোটিভ ছিল যে করেই হোক এই মিষ্টি মেয়েটাকে সুস্থ করতেই হবে। প্রথম দেখাতেই ওর মায়ায় পড়ে গিয়েছিলাম আমি কিছুতেই মেনে নিতে পারছি না এই পরীর মতো মেয়েটা এত খারাপ অবস্থা। আস্তে আস্তে সুস্থ করে তুলি ওকে, আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমি আর শিবন ভাইয়া ছাড়া আর কিছুই বুঝতো না ও। শিবন ভাইয়া বড় বৌমণি ওকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসতো। মাঝে মাঝে ওর বাবা মায়ের জন্য ভীষণ কাঁদতো। ভাইয়া রাজশ্রী ট্রেনার হয়ে ওকে ফিজিক্যালি স্ট্রোক করেন যাতে কোনো ট্রাফ সিচুয়েশান নিজেকে সেভ করতে পারে, আর ওই ভয়ঙ্কর অতীত যাতে আর রিপিট না হয়। সুস্থ হওয়ার পর কেন জানি ওর ছেলেদের একদম সহ্য করতে পারতো না। স্কুল কলেজ কোনো ছেলে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলে বা ভুল করলেও কেউ ওকে টাচ করলে তাদের মেরে হসপিটাল পাঠিয়ে দিত। আর অল্পতেই খুব রেগে যেত। রেগে গেলেই আমার কাছে চলে আসতো, আর একমাত্র আমি পারতাম ওকে ঠান্ডা করতে। মেন্টালি সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হতে পারেনি ও। এখনও মাঝে মাঝেই ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। আমি চাইলে ওর সাথে কি হয়েছে তা জানতে পারতাম, বাট ভাইয়াকে আমি প্রমিস করেছিলাম এরকম চেষ্টা কখনো করব না। আমি ওর অতীত জানতেও চাই না। আমি শুধু চাই আমার প্রিন্সেস খুব সুস্থ হ্যাপি দেখতে। আমি এখন আবার তোমার জন্য শ্রীর আগের মতো অসুস্থ হয়ে যাচ্ছে। এতক্ষণ মনোযোগ দিয়ে সমুদ্রের কথা শুনছিল নীল। এবার অবাক হয়ে বলল, আমার জন্য মানে? তোমাকে ভালোবাসে স্ত্রী, আর তুমি ওরই বোনের জন্য পাগল। সেটা কিভাবে সহ্য করবে? আর রাজশ্রীর জেদ অনেক, যা ওর একবার পছন্দ হয় সেটা ও যে করেই হোক চায়। সারা ধ্বংস করে হলেও ওর সেটাই চাই। তোমাকে পেয়েও তুমি ওর থেকে অনেক দূরে, সেটাই ও সহ্য করতে পারছে না। নিজের ক্ষতি করছে, নিজেকে আবার অসুস্থ করে ফেলছে, আর এবার অসুস্থ হলেও পাগল হয়ে যাবে নীল। আর কখনো নর্মাল লাইফে লিফট করতে পারবে না। হোয়াট? তাই তোমার কাছ থেকে রিকোয়েস্ট করছি, প্লিজ কখনো রাজশ্রীর সামনে অন্য মেয়ের কথা বলো না। আর নাটক করে হলেও একটু ভালোবাসো, দেখবে মেয়েটা তোমার একটু ভালোবাসা পেয়েই কত খুশি। নীল মাথা নিচু করে ফেলল। নীল কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। আমি তোমার বড় ভাইয়ের মতো, প্লিজ বড় ভাই ভেবে আমার রিকোয়েস্টটা রেখো। আমি মানছি রাজশ্রী তোমার সাথে অনেক অন্যায় করেছে। ও অন্য মেয়ের মতো নর্মাল হলেও কখনোই এমনটা করতে পারতো না নীল। আমি জানি রাজশ্রীর থেকে অনেক ভালো মেয়ে তুমি ডিসার্ভ করো, বাট ওই মেয়েটা শ্রীর মতো মেরিল তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না। ভাই, আমি রাঁচিকে 16 বছর আগে থেকে ভালোবাসি। কিভাবে আমি ওকে বলে রাজশ্রীকে অ্যাকসেপ্ট করব? আমি সব জানি নীল, এই জন্য অনেক রেগেও ছিলাম স্ত্রীর উপর, বাট ওর মায়াবী মুখ আর ওর মিষ্টি কথা শুনেই আমার সব রাগ চলে যায়। ওকে শাসন করতে পারি না। এখানে আসার সময় ওর সাথে বডিগার্ড পাঠিয়েছিলাম যাতে এখানে কোনো প্রবলেম সিক্রেট করলে জানতে পারি, বাট বডিগার্ডগুলোকেও ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। তাই এখানে কিছু জানতে পারিনি আমরা। জানলে কখনোই এরকমটা হতে দিতাম না। নীল কিছু বলল না। সমুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, এই রুমে ক্যামেরা আছে, জলদি এখানের ফুটেজ ডিলিট করো। আমি তোমার সাথে দেখা করতে এসেছি, জানলে অনেক রেগে যাবে শ্রী। ওকে ওকে, এখন আসি, বাই। সমুদ্র উঠে চলে গেল। নীল ফোন দিয়ে ফুটেজগুলো ডিলিট করে। নীল রাতে বাসায় ফিরে দেখে সৌরভ আর নীলিমার মাঝখানে বসে সৌরভকে জড়িয়ে ধরে গল্প করছে রাজশ্রী। নীলিমাও এখন রাজশ্রীকে বেশ পছন্দ করে। বউ হিসেবে না মানলেও মেয়ে হিসেবে মেনে নিয়েছে। নীল কিছুক্ষণ রাজশ্রীর দিকে তাকিয়ে থাকলো। খুব গভীরভাবে রাজশ্রীকে দেখল নীল। সত্যি মেয়েটার মাঝে অদ্ভুত একটা মায়া আছে। নীলের মধ্যে কৌতূহল জাগলো কি হয়েছিল 13 বছর আগে সেটা জানার জন্য। কিছুক্ষণ রাজশ্রীকে দেখে নীল চুপচাপ রুমে চলে গেল। নীলকে উপরে যেতে দেখলো রাজশ্রী। সৌরভকে বলে রাজশ্রীও চলে গেল। নীল চুপচাপ বসে আছে বিছানায়। রাজশ্রী রুমে ঢুকতে নীল বলল, 13 বছর আগে কি হয়েছিল তোমার সাথে? হঠাৎ নীলের এমন প্রশ্নে কিছুটা অবাক হলো রাজশ্রী। তারপর ভাবতে লাগলো কি হয়েছিল। ইন্ডিয়া গিয়ে 1 বছর বেশ ডিপ্রেশনে কেটেছিল রাজশ্রীর। 9 বছরের একটা বাচ্চা মেয়ে বাবা মাকে ছাড়া কিভাবে বা থাকবে। শিবিনের বাবা মা সবটুকু দিয়ে রাজশ্রীকে হ্যাপি রাখতে চেষ্টা করে গেছেন। তারপর একটা স্কুলে ভর্তি করান রাজশ্রীকে। বেশ ভালোই কাটছিল কিছুদিন। তারপর রাজশ্রী 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। ভীষণ পেন হচ্ছে।
হঠাৎ রাজশ্রীর এমন রিয়াক্টে নীল তাড়াতাড়ি রাজশ্রীর কাছে এসে বলল, কি হয়েছে, এরকম করছো কেন? তারপর কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না কেন নীল? মাথায় এত ব্যথা করছে কেন? নীল রাজশ্রীর হাত ধরে বলল, কিছু মনে করতে হবে না, কিছু হয়নি। 13 বছর আগে আমি জাস্ট এমনি বলেছিলাম। একদম এসব নিয়ে ভাববে না, বসো এখানে। নীল পানির গ্লাস রাজশ্রীর দিকে এগিয়ে দিল। রাজশ্রী একটু জল খেয়ে বলল, ভাইয়ার সাথে কথা বলবো। রাজশ্রী ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। ভাইয়া? এই ভাইয়ের কাছ থেকে সব জানতে হবে। বাট আমি এসব জানতে চাচ্ছি কেন? ওর সাথে কি হয়েছে তা জেনে আমি কি করব? এই মেয়েটার কথাই বা আমি এত ভাবছি কেন? মেয়েটার যাই হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। এই মেয়ের মায়ায় জড়ালে আমার চলবে না। মনে মনে সব ভাবলেও মন থেকে সব বাদ দিতে পারছে না নীল। সবকিছু জানার কৌতূহল আরও বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে যখন দেখলো রাজশ্রী রুমে আসছে না, নীল ব্যালকনিতে গেল। গিয়ে দেখলো রাজশ্রী ফ্লোরে বসে আছে। রাজশ্রী? রাজশ্রী চোখ তুলে তাকালো। কি হয়েছে? ভাইয়ার সাথে কথা বলতে পারছি না। হয়তো বিজি, পরে কথা বলে নিও। এখন চলো। নীল রাজশ্রীর হাত ধরে রুমে নিয়ে গেল। রাজশ্রী বিছানায় বসে মাথা নিচু করে বলল, কিছু ভাবছো? কি হয়েছিল আমার সাথে? আমার কিছু মনে পড়ছে না কেন? আরে আমি বলছি না কিছু হয়নি, এমনি বলেছি। একদম মাথায় চাপ দিবে না, কিছু ভাববে না এটা নিয়ে। চলো নিচে। তুমি যাও, আমি আসছি। তোমাকে একা রেখে যাওয়া সেফ না। না, আমার সাথেই আসতে হবে। প্লিজ নীল। চলো। নীল রাজশ্রীর হাত ধরে বসা থেকে দাঁড় করালো। রাজশ্রী নীলের সাথে নিচে নামলো। নীলিমা রান্নাঘরে। নীল গিয়ে সৌরভের পাশে বসলো। তুইও বস। আমি মামুনির কাছ থেকে আসছি। রাজশ্রী কিচেনে গেল। নীলিমা সবজি কাটছে। আমি হেল্প করব মামুনি। নীলিমা রাজশ্রীর দিকে তাকালো আর মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তুমি পারবে না, তুমি বরং দাঁড়িয়ে দেখো। তুমি দেখিয়ে দাও, আমি করছি। আচ্ছা এদিকে এসো। নীলিমা দেখিয়ে দিল কিভাবে সবজি কাটতে হয়। চাকু দিয়ে আস্তে আস্তে কাটতে লাগলো। নীলিমা অন্য রান্না দেখছে। থ্যাংক ইউ মামুনি। আমার খুব ইচ্ছে ছিল মায়ের পাশে দাঁড়িয়ে রান্না করা শিখব, মায়ের আঁচলে ঘাম মুছবো। আজ তোমার জন্য সেই ইচ্ছাটা পূরণ হলো। নীলিমা রান্না করা বাদ দিয়ে রাজশ্রীর দিকে তাকালো। কি নিষ্পাপ মুখ! এই মেয়েটাকে রিমি কিভাবে এত কষ্ট দিল? নীলিমা রাজশ্রীর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে আমি তো ওর মা, আর কখনো এসব ভেবে কষ্ট পাবি না। রাজস্বী দুই হাতে নীলিমাকে জড়িয়ে ধরল। রিমিকে তো কখনো জড়িয়ে ধরার সুযোগ পায়নি। রিমির কাছে গেলেই ধমক দিয়ে বের করে দিত। মধ্যরাতে হঠাৎ কেউ খামচে দিতে ব্যথা পেয়ে নীলের ঘুম ভেঙে গেল। নীল তাকিয়ে দেখে রাজশ্রী ওর হাত দিয়ে নীলের কাঁধে খামচে দিচ্ছে আর বিড়বিড় করে কিছু বলছে। ঘেমে পুরো শরীর ভিজে গেছে। নীল রাজশ্রীর মাথায় হাত দিয়ে বলল, রাজশ্রী কি হয়েছে? কি বিড়বিড় করছো? শুনতে পারছো আমার কথা? নীলের কথা না শুনে আরো জোরে নীলকে খামচে দিল রাজশ্রী। এবার একটু জোরে বলল, একদম আমার কাছে আসবেন না, ছুবেন না আমাকে। ভাইয়া প্লিজ বাঁচাও আমাকে। নীল এবার রাজশ্রীকে ধাক্কা দিয়ে জোরে বলল, রাজশ্রী। রাজশ্রী এবার না বলে একটা চিৎকার দিয়ে চোখ খুলে তাকালো। নীল অস্থির হয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলে কেন? তুমি ঠিক আছো তো? রাজশ্রী নীলের দিকে তাকালো আর নীলকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নীল রাজশ্রীর মাথায় হাত বুলে সান্ত্বনা দিচ্ছে। শান্ত হও, জাল খাবে? নীল গ্লাস এনে রাজশ্রীর হাতে দিল। রাজশ্রী ডক ডক করে পুরো পানি খেয়ে নিল। খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্ন? রাজশ্রী এবার মনে করার চেষ্টা করলো কি স্বপ্ন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। এই 2 মিনিটে কি করে ভুলে যেতে পারে? কি দেখেছি আমার কিছু মনে পড়ছে না কেন নীল? মাথায় খুব ব্যথা করছে। মাঝে মাঝে এরকম ঘুম থেকে উঠে মাথায় ভীষণ ব্যথা করতো। আচ্ছা, এটা নিয়ে ভেবো না, ঘুমাও এখন। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীল রাজশ্রীকে নিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। রাজশ্রী মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রাজশ্রী চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। 3 দিন পর সমুদ্র একটা পেশেন্টকে দেখছে। তখনই ওর কেবিনে নীল এলো। নীলকে দেখে সমুদ্র বলল, তুমি? ভাইয়া, আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। কিছুক্ষণ ওয়েট করো, আমি ওনাকে চেক করেই তোমার কথা শুনছি। ওকে। আধা ঘন্টা পর সমুদ্র লোকটাকে ছেড়ে নীলের কাছে আসলো। বলো কি বলবে? আপনার সাথে আরো 2 দিন আগেই দেখা করতে চেয়েছিলাম, বাট সময় পাইনি। কাজে ভীষণ বিজি ছিলাম, তাই আজ এলাম। আচ্ছা, কি বলবে বলো। শিবিন ভাইয়ের সাথে কথা বলতে চাই আমি। ভাইকে তো এখন পাবে না, একটা মিশনে গিয়েছে।
কবে ফিরবেন ডোন্ট নো। এর মধ্যে ভাই না চাইলেও ওনার সাথে কন্ট্যাক্ট করা ইম্পসিবল। নীল ভাবনায় পড়ে গেল। সমুদ্র আবার বলল, রাজশ্রী আমার কাছে ওর পার্স জানতে চেয়েছিল কেন? মানে? 2 দিন আগে যখন ওর সাথে আমার দেখা হয় তখনই বলেছিল। ওর সাথে আমার পরিচয় হওয়ার আগে ওর কি হয়েছিল আমি জানি কি না। অ্যাকচুয়ালি ভাইয়া আই এম সরি, আমি ওকে জিজ্ঞেস করে ফেলেছিলাম 13 বছর আগে ওর সাথে কি হয়েছিল। সমুদ্র দাঁড়িয়ে বলল, হোয়াট? তোমাকে আমি বলেছিলাম ও আবার অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যাবে। ও কেন কিছু মনে করার জন্য মাথায় চাপ দিলে কি হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? তোমাকে আমি বলেছিলাম না 3 বছরের ঘটনা ওর মাথা থেকে মুছে দিয়েছি আমি। আই এম সরি ভাইয়া, ও এসব নিয়ে আর কখনো ভাববে না, এটা আমি দেখবো। সমুদ্র শান্তভাবে বলল,